আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জিওগ্রাফি ক্লাসরুমে ক্লাস 10-এ আজকের আমাদের বিষয় হিমবাহের কার্য ও সৃষ্ট ভূমিরূপ। এর মূল জায়গায় যাওয়ার আগে এই চ্যাপ্টারের কিছু ছোটোখাটো বিষয় আছে যা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত, কারণ ওই অংশগুলো আমাদের টিকা হিসেবে আমাদের কাছে চলে আসে। তো তাই আজকে আমরা ওই প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে 3টে বিষয় আলোচনা করব। হিমবাহ কাকে বলে, হিমরেখা কি, হিমশৈল কাকে বলে। তো প্রথমেই আসি, হিমবাহ কাকে বলে। হিমবাহ কাকে বলে, এই প্রশ্নটা যেহেতু হিমবাহের কার্য পড়ছি, ফলে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। যার কার্য পড়ছি সেই হিমবাহ কি আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। তো হিমবাহ কাকে বলে এই হিসেবে যদি আমাদের কাছে প্রশ্নটা আসে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব। প্রথমেই আমরা দেব, দেখো, অর্থ। কার অর্থ? হিমবাহ শব্দটা কিভাবে তৈরি হয়েছে সেটা জানার জন্য আমরা একটা পয়েন্ট দিলাম, অর্থ। হিমবাহ দুটি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। হিম, যার অর্থ হচ্ছে বরফ, এবং বাহ, যার অর্থ হচ্ছে চলমান বা প্রবাহমান। ক্লিয়ার? তাহলে হিমবাহ এই শব্দটা এসেছে হিম অর্থাৎ বরফ, বাহ অর্থাৎ চলমান, এই দুটি শব্দ থেকে। ক্লিয়ার? এরপরে আমরা প্যারাগ্রাফ করে কি বলবো, তাহলে এক কথায় হিমবাহ বলতে বোঝায় চলমান বরফের স্তূপ। হয়ে গেল অর্থ, দুটো ভাগ করলাম এবং এক কথায় কি বলে বলে দিলাম। এরপরে আমরা আসব মূল জায়গায়, সংজ্ঞা কাকে বলে। এখানে হিমবাহ কথাটাও তোমরা যোগ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো সংজ্ঞাতে আমরা কি দেব, অভিকর্ষ, এই শব্দটা বলতেই হবে। অভিকর্ষ শক্তির টানে বা প্রভাবে ভূপৃষ্ঠের উপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে, কিভাবে? অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত বা বয়ে চলা বরফের, তুষার ও বরফ একসাথে দুটোই বলবে, তুষার ও বরফের স্তূপকে হিমবাহ বলে। ক্লিয়ার? তাহলে অভিকর্ষ শক্তির টানে ভূপৃষ্ঠের উপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে বয়ে চলা তুষার ও বরফের স্তূপকে বলা হয় হিমবাহ। ক্লিয়ার? এর থেকে বিশেষ কিছু আর লেখার দরকার নেই। এরপরে আমরা এখানে দিয়ে দেব শ্রেণী বিভাগ, কারণ এটা আমাদেরও জেনে রাখা দরকার যে এই যে হিমবাহ পড়ছি এটা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত, কয়েক রকমের হিমবাহ রয়েছে। কি কি রয়েছে দেখে নিই একবার। প্রথম, পার্বত্য হিমবাহ। আমি শুধু পার্বত্য শব্দটাই লিখি, পার্বত্য হিমবাহ অর্থাৎ যে হিমবাহ পার্বত্য অঞ্চলে অবস্থান করছে, পর্বতের শিখর দেশে, পর্বতের উপরে অবস্থান করছে, সেই হিমবাহগুলোকে বলা হয় পার্বত্য হিমবাহ। এখানে একটা ইম্পর্টেন্ট উদাহরণ আমরা মনে রাখবো। পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম পার্বত্য হিমবাহ হচ্ছে আলাস্কাতে অবস্থিত, আলাস্কাতে অবস্থিত হুবার্ড ডাইরেক্ট। অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বরে আমরা কোন হিমবাহকে পাবো? পর্বতের পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ যে হিমবাহ পর্বত অঞ্চলে প্রবাহিত হচ্ছিল
সেই হিমবাহ একটা সময় না একটা সময় কি হবে, আস্তে আস্তে নেমে এসে পর্বতের তলদেশে, পাদদেশে, অর্থাৎ যেখানে সে সমভূমির সঙ্গে মিলিত হচ্ছে সেখানে ভূমিপথের ঢাল কমে যাচ্ছে, ফলে উপর থেকে এসে এই জায়গায় অবস্থান করছে। ঢাল কমে যাওয়ার ফলে আর সে প্রবাহিত হয়ে যেতে পারছে না। এই যে তলদেশে এসে আটকে গেল, থেকে গেল, এই হিমবাহকে তখন বলা হচ্ছে পর্বতের পাদদেশীয় হিমবাহ। এর একটা উদাহরণ আমরা জেনে নিই। এটাও আলাস্কাতে অবস্থিত, মালাস্পিনা। অবশ্যই নামটা মনে রাখবে, সব থেকে বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। ক্লিয়ার? 3 নম্বরে আমরা আর একটি ভাগ আমরা দেখে নেব, মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ লিখছি না। মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন সেই হিমবাহকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। এখানে একটা উদাহরণ আমরা মনে রাখবো, কুমেরু মহাদেশে অবস্থিত, কোথায়? কুমেরু মহাদেশে অবস্থিত লাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। তাহলে আমরা হিমবাহ সম্বন্ধে আমাদের যে সমস্ত বিষয়গুলো জেনে রাখা উচিত আমরা তা আলোচনা করে নিলাম। চলে যাই দ্বিতীয় প্রশ্নে, হিমরেখা। আমরা আজকে দ্বিতীয় যে প্রশ্নটা আলোচনা করব বলেছি সেটা হচ্ছে হিমরেখা। হিমরেখা কি বা হিমরেখা কাকে বলে? এটা কিন্তু একটু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মাঝেই তোমরা এটা টিকা হিসেবে পাও। তাহলে এটা একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে। হিমরেখা কি বা হিমরেখা কাকে বলে, যদি এইভাবে আমরা প্রশ্নটা পাই কিভাবে শুরু করব? এক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেব সেটা হচ্ছে সংজ্ঞা, বা হিমরেখা কথাটাও তোমরা লিখতে পারো, আমি এটা বারবারই বলছি, অতএব তোমরা জেনে গেছো। কাকে বলে একটু পাশে চিত্র সুন্দর করে একটা দিয়ে দেবে। পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ঊর্ধ্বে, পার্বত্য অঞ্চলে যে সীমারেখা, যে একটা সীমারেখা টেনেছি, এই রেখা, যে সীমারেখার উপরে জল জমে বরফে পরিণত হয়, উপরে জল জমে বরফে পরিণত হয়, বা যে সীমারেখার নিচে বরফ নামলেই জলে পরিণত হয়ে যায়, অর্থাৎ বরফ গলে জলে পরিণত হয়। বোঝা গেল? এমন এক সীমারেখা যার উপরে জল গেলে বরফ হয়ে যায় আর যার নিচে বরফ নেমে এলেই জলে পরিণত হয়। এই সীমারেখাকে বলা হয় হিমরেখা। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা আসি হিমরেখার একটা নির্দিষ্ট উচ্চতার মধ্যে দেখতে পেয়েছি, এই উচ্চতাটা কত? তাহলে হিমরেখার উচ্চতা, হিমরেখার উচ্চতা, এইভাবে আমরা প্রশ্নটা কিন্তু লিখব। দেখো, হিমরেখার উচ্চতা সমস্ত পৃথিবীতে একই থাকে না। নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরু অঞ্চলের দিকে যাই, নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরু অঞ্চলের দিকে যাই, এই হিমরেখার উচ্চতা ততই কমতে থাকে। ক্লিয়ার? হিমরেখার উচ্চতার সম্বন্ধে কি দেখলাম? নিরক্ষীয় অঞ্চল থেকে যতই আমরা মেরু অঞ্চলের দিকে যাই এর উচ্চতা কমতে থাকে। একটা উদাহরণের সাহায্যে এবার দেখে নিই কিভাবে কমে। যেমন নিরক্ষীয় অঞ্চলে আমরা হিমরেখার উচ্চতা কত পাই? নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতাটা পাই 5500 মিটার। সেই একই হিমরেখার উচ্চতা হিমালয়ে কত পাই? হিমালয়ে আমরা পাই 4000
500 মিটার। ওই হিমরেখায় আবার মেরু প্রদেশে, মেরু অঞ্চলে ওই হিমরেখায় অবস্থান করে ভূপৃষ্ঠে। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিলাম হিমবাহ কাকে বলে, তার সংজ্ঞা দিলাম, তার উচ্চতা দিলাম। এরপরে আমরা কি দিতে পারি এখানে? এই যে উচ্চতাটা কমছে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে বেশি, মেরু অঞ্চলের দিকে কম, কিসের উপরে নির্ভর করে এটা হয়? এই উচ্চতার তারতম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার উপরে একটা বিষয় আমরা এখানে দেব। কি পয়েন্ট দেব? হিমরেখার উচ্চতার নির্ভরতা কোন কোন বিষয়ের উপরে এই হিমবাহের উচ্চতা নির্ভর করে। আমরা প্রথমেই বললাম নিরক্ষীয় অঞ্চল দিকে মেরু অঞ্চলের দিকে কমে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল দিকে আমরা যদি গিয়ে কি কি রয়েছে ওখানে অক্ষাংশ রয়েছে, তাহলে এর নির্ভর করে কিসের উপরে? অক্ষাংশ। এখানে জাস্ট পয়েন্টগুলোকে আমরা দিয়ে দেব, অক্ষাংশের উপর নির্ভর করে। তাহলে এর উচ্চতা নির্ভর করে অক্ষাংশের উপরে। এর উচ্চতা নির্ভর করে আর কিসের উপরে? ভূমির ঢালের উপরে। ভূমির ঢাল, এমন ঢালু জমি যেখানে বরফ জমতেই পারছে না উচ্চতা থাকা সত্ত্বেও, হবে না? তাহলে ভূমির ঢালও কিন্তু এর উচ্চতা ঠিক করে দেয় কোথায় সে জমবে। 3 নম্বরে আর কি বলতে পারি? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, শীতল বাতাস উষ্ণ বাতাস প্রবাহিত তোমরা জানো। এই বায়ু প্রবাহের উপর নির্ভর করেও এর হিমরেখার অবস্থান কোথায় হবে, কতটা উপরে হবে, কতটা নিম্নে হবে তা কিন্তু ঠিক হয়ে থাকে। আরো কি পয়েন্ট দিতে পারি? এর উচ্চতা আর কি কারণে নির্ভর করতে পারে? ঋতু পরিবর্তন। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট বিষয়, ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন মানে শীত গ্রীষ্মের ব্যাপার। শীতকালে হিমরেখা স্বাভাবিকভাবে ঠান্ডা বেশি পড়ে গেলেই নিচে চলে আসবে, আবার গ্রীষ্মকালে উষ্ণতা বাড়লেই হিমরেখা একটু উপরের দিকে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত বিষয়গুলোর উপরে হিমরেখার উচ্চতা নির্ভর করে। ক্লিয়ার? এরপরে আমরা আর কি দিতে পারি, কি জানা উচিত এখান থেকে? এখান থেকে আর একটা বিষয় আমরা জেনে নেব, কি সেটা? এর শ্রেণী বিভাগ। এই হিমরেখাও আবার 2 ধরনের হয়ে থাকে। শ্রেণী বিভাগ। 1 স্থায়ী হিমরেখা। কাকে বলবো? স্থায়ী মানে সে এক জায়গায় অবস্থিত, তার কোনো নড়চড় হয় না। অর্থাৎ যে হিমরেখার উপরে বরফ গলে কখনোই জলে পরিণত হয় না, যে সীমারেখার উপরে বরফ গলে কখনোই জলে পরিণত হয় না, সেই সীমারেখাকে বলা হয়, সেই হিমরেখাকে বলা হয় স্থায়ী হিমরেখা। ক্লিয়ার? 2 নম্বরে আসি, অস্থায়ী। কাকে বলবো? ঋতুভেদে। এই শব্দটা কিন্তু এখানে ব্যবহার করবে। ঋতুভেদে হিমবাহের উচ্চতা হ্রাস বৃদ্ধি ঘটে। শীত ঋতু এলে নিচে নেমে আসে, গ্রীষ্ম ঋতুতে উঠে যায়। এই যে হিমরেখা এক এক ঋতুতে এক এক জায়গায় অবস্থান করছে, সেই হিমরেখাকে বলা হয় অস্থায়ী হিমরেখা। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিমরেখার স্থানের পরিবর্তন ঘটে যায়। ক্লিয়ার? তাহলে আমরা হিমরেখা সম্বন্ধে যতগুলো বিষয় আমাদের জানা দরকার ছিল, যেভাবে লিখতে হবে সেই মতো করে আমরা জেনে নিলাম। সঙ্গে ছবি দেওয়া, সুন্দরভাবে লিখে দাও। লাস্ট আজকের অংশের যে প্রশ্নটা আমরা আলোচনা করব, হিমশৈল। এটিও একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রায়ই এটা টিকা হিসেবে পাও। হিমশৈল, এই প্রশ্নটা এলে কিভাবে আমরা এর উত্তর দেব বা এর সম্বন্ধে আমরা তাহলে একটু জেনে নিই। প্রথম হলো অর্থ। এর ক্ষেত্রে আমরা অর্থ দেব। হিম শব্দের অর্থ তোমরা জানোই। হিম শব্দের অর্থ হচ্ছে
বরফ। আর শৈল শব্দের অর্থ এটাও তোমরা জানো, পাহাড়। তাহলে এক কথায় হিমশৈল শব্দের অর্থ কি হলো? বরফের পাহাড়। প্রথমে আমি অর্থতে এই বিষয়টুকু শুধু বলে দিলাম। এরপরে আসছি এর সংজ্ঞা। সংজ্ঞাতে আমরা কি দেব? সমুদ্রের জলে ভাসমান, হিমশৈল কোথায় দেখা যায়? সমুদ্রে দেখা যায়। সমুদ্রে ভাসমান বরফের স্তূপ। সংজ্ঞাতে আমরা সে কথা জানিয়ে দিচ্ছি। সমুদ্রের জলে ভাসমান বিশাল বিরাট বড় বরফের স্তূপকে, বিরাট বড় বরফের স্তূপ যাকে হিমশৈল বলে। তাহলে সমুদ্রের জলে ভাসমান বিরাট বরফের স্তূপকে, বড়টা বাদিয়ে দিয়ে দাও, বিরাট বরফের স্তূপকে হিমশৈল বলে। ক্লিয়ার? এর বিষয়ে কিচ্ছু দেওয়ার দরকার নেই এখানে। এর পরের অংশে এর সম্বন্ধীয় কিছু বিষয় আমরা জানাবো। কি আকারে? বৈশিষ্ট্য আকারে। ক্লিয়ার? 1, 2 করে আমরা পয়েন্ট আকারে এর কিছু বৈশিষ্ট্য জানিয়ে দেব। হিমশৈল তাহলে কি দেখলাম? সমুদ্রের জলে ভাসমান। কিরকম ভাবে ভেসে বেড়ায়? এ হচ্ছে সমুদ্র। এই জায়গা থেকে বরফের চাই ভেঙে পড়ছে এবং তা এরকম সমুদ্রের জলের উপরে ভেসে বেড়াচ্ছে। ক্লিয়ার? এগুলো হচ্ছে হিমশৈল। এগুলো হচ্ছে হিমশৈল, বিরাট বরফের চাই বা স্তূপ। ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ এই বরফের স্তূপের বেশ কিছুটা অংশ সমুদ্রের জলতলের উপরে অবস্থান করছে। তাহলে আমরা এখানে এটা তার একটা বৈশিষ্ট্য। তাহলে হিমশৈলের 1/9 ভাগ অংশ সমুদ্র জলের উপরে অবস্থান করে। কোথায় অবস্থান করে? উপরে, সমুদ্রের জলতলের উপরে অবস্থান করে, অর্থাৎ ভেসে থাকে। এটা একটা তার মূল বৈশিষ্ট্য, এটা দিতেই হবে। 1/9 ভাগ। ক্লিয়ার? 2 নম্বরে কি দেব? এই হিমশৈল যেহেতু স্থলভাগ থেকে ভেঙে ভেসে এসেছে, তাহলে এর সঙ্গে, হিমশৈলের সঙ্গে প্রচুর নুড়ি পাথর সঙ্গে করে নিয়ে আসে। অর্থাৎ হিমশৈলের সঙ্গে প্রচুর পরিমাণে নুড়ি পাথর ইত্যাদি যুক্ত অবস্থায় থাকে। এই নুড়ি পাথরই পরবর্তী সময়ে হিমবাহ গলে গেলে খসে পড়ে, পড়ে গিয়ে সমুদ্রের তলায় মগ্ন চড়ার সৃষ্টি হয়। ক্লিয়ার? তাহলে হিমশৈলের আর একটা বৈশিষ্ট্য কি পেলাম? এর সঙ্গে নুড়ি কাঁকর পাথর ইত্যাদি প্রথিত অবস্থায় থাকে। প্রথিত, এটা একটা তার বৈশিষ্ট্য। 3 নম্বরে আর কি বলবো? 3 নম্বরে আরেকটি বিষয় আমরা এখানে উল্লেখ করব। যত সময় যায়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর আয়তন কমে। স্বাভাবিক ব্যাপার, আয়তন কমতে থাকে। কেন? যত সময় যায় হিমবাহের বরফ তত গলতে থাকে, ফলে তার আয়তন আস্তে আস্তে কমতে থাকে, এক সময় মিলিয়ে যায়। ক্লিয়ার? তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা লাস্ট এই প্রশ্নটাকে যেভাবে শেষ করব, এর একটা উদাহরণ দেব। উদাহরণে কি দেব? আমাদের সবাইয়ের জানা সেই উদাহরণ, যে এরকমই এক বিরাট হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক নামে যে বিখ্যাত জাহাজটি ছিল, তার প্রথম যাত্রাতেই সলিল সমাধি ঘটে গিয়েছিল। তাহলে কি বলবো?
এরমই এক বিরাট হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক, নামটা আমরা সবাই জানি, তার প্রথম যাত্রাতেই তার সলিল সমাধি হয়ে গিয়েছিল। আমাদের প্রশ্ন কমপ্লিট। সঙ্গে আমরা একটা সুন্দর ছবি দিয়ে দেব পাশে। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা 3টি প্রশ্ন আলোচনা করলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লিয়ার?